দুইজন বাংলাদেশি মানুষ চা খাইতে গেলে একজনের সাথে আরেকজনের কোনো পরিচয় নাই, শুরু করে দেয় আমাদের দেশের রাজনীতির কথা। আর আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? এটা বাস্তব না, এটা কোরআনের আয়াত নয়। বাস্তবায়নের প্রয়োজনে একটু আগাইতে পারে, একটু পিছাইতে পারে। আপনারা জানেন সবাই যে বাংলাদেশে ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক সকল দলই ছিল নির্যাতিত এবং সারা জনগণ ছিল নির্যাতিত। তো নির্যাতিত দল হিসাবে প্রথম আঘাতটা আমাদের উপরেই আসে এবং শেষ আঘাতটাও আমাদের উপরে আসে। প্রথমে আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জড়িয়ে একটা ট্রাইব্যুনালে নিয়ে, যেটাকে আমরা বলি জুডিশিয়াল কিলিং, সেটা করা হয়েছে। ব্রিটেনের একটা অ্যাপেক্স কোর্ট এই সংক্রান্ত একটা রায় দিয়ে বলেছে ইট ওয়াজ এ জেনোসাইড অফ দ্য জাস্টিস। এটা ছিল বিচারের গণহত্যা, এটা কোনো বিচার ছিল না। ব্রিটেনের অ্যাপেক্স কোর্ট, বাংলাদেশ না। আর শেষ আঘাতটা ছিল আমাদেরকে নিষিদ্ধ করা, এটা আর কাউকে করা হয়নি। আমরা মুসলিম, আমরা আমাদের 11 জন নেতা হারিয়েছি, শীর্ষ নেতা, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। অসংখ্য সাথী হারিয়েছে, আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। অসংখ্য ভাই বোন পঙ্গু হয়েছে, আল্লাহ তাদের সঙ্গী সহায় হোক। এর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও প্রচুর সাথী এবং সহকর্মীকে হারিয়েছে। আমরা যেমন আয়নাগরের শিকার হয়েছি, তারাও হয়েছে। আমরা যেমন মামলা খেয়েছি, জেলে গিয়েছি, তারাও গিয়েছেন, লাখে লাখে, হাজারে হাজারে না, আমরা উভয় দল। ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়াও জুলুমের শিকারে পরিণত হয়েছিলেন। তিনি একদিকে মজলুম, আরেকদিকে অসুস্থ। দেশ থেকে যাওয়ার আগে আমরা চিন্তা করেছিলাম একটু সাক্ষাৎ হবে, কিন্তু যে কোনো কারণেই হোক সেটি আমরা করতে পারিনি বা হয়ে ওঠেনি। তো ইউরোপ সফরে গিয়েছি, একেবারেই কাছের দেশ বেলজিয়াম। আবার ইউকেতে আমাদের দুইজনের যাওয়ারও দরকার ছিল। তাহের সাহেব ওনার চিকিৎসা পারপাসে একটা বিশেষ জায়গা, যেটা বাংলাদেশে হচ্ছে না, তিনি ওখানে গিয়েছেন। আর আমার একজন পরিবারের সদস্য সেখানে থাকে, তাদেরকে গত সফরে আমি সময় দিতে পারিনি, এবার দিব বলে কথা দিয়েছিলাম, তাই গেলাম 2 দিনের জন্য। আমরা গিয়েছি প্রথমেই উনাকে দেখতে, যে কোনো কাজ শুরু করার আগে লন্ডনে ঢোকার পরে। আলহামদুলিল্লাহ আমরা প্রীত যে তারা আমাদেরকে অতি ভালোবাসা এবং সম্মানের সাথে গ্রহণ করেছেন। আমাদের মূল উদ্দেশ্যই ছিল ওনাকে দেখা, কিন্তু যেহেতু তিনি অবস্থান করছেন তার বড় সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায়, সেই কারণে তিনিও থাকবেন, এটি স্বাভাবিক। তিনি ছিলেন। দুইজন বাংলাদেশি মানুষ চা খাইতে গেলে একজনের সাথে আরেকজনের কোনো পরিচয় নাই, শুরু করে দেয় আমাদের দেশের রাজনীতির কথা। আর আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? এটা বাস্তব না। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। আর যেটা বলেছেন রাজনীতিতে দুই দলের বিরোধ, যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনের দিকে তাকান, তাইলে এটা কোনো বিরোধী না। সেখানে বাকযুদ্ধ তো হয়েছে আরও প্রচণ্ড, কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরে হ্যান্ডশেক। একদল চলে গেছে সরকারে, আরেক দল বসে গেছে বিরোধী দলে। এখন তারা মিলেমিশে তাদের দেশ চালাবে, এটাই স্বাভাবিক। রাজনীতিতে আমরা চাই মত পার্থক্য থাকুক, না থাকলে রাজনীতিবিদরা অন্ধ হয়ে যাবে। বন্ধ চোখ খুলে দেওয়ার জন্যই প্রয়োজন মত পার্থক্য, কিন্তু এও আমরা প্রত্যাশা করি যে এটা যেন মতবিরোধের রূপ না নেয়, ওইটা পার্থক্য পর্যন্ত থাকুক। দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় বিষয়গুলো খেয়াল করেন না বা করি না। এটা করতে হবে। যদি আমরা দেশকে ভালোবাসি, তাইলে এই ভালোবাসার শ্রদ্ধার জায়গায়, মিউচুয়াল রেসপেক্টের জায়গায় আমাদেরকে আসতে হবে। আমার ওপিনিয়ন আমি দিব, কিন্তু এটা বলতে পারবো না যে এইটাই করতে হবে।
আমি অপিনিয়ন দিয়ে বলবো যে আমি মনে করি যে এইটা করলে আমার দেশ এবং জাতির উপকার হবে, আর এটা আমি করতে দিব না। যে যাই চাক, এটাও রাজনীতি এবং গণতন্ত্রের ভাষা না। করতেই হবে যেমন ভাষা না, করতে দিব না সেটাও ভাষা না। আমি বলতে পারি যে ওই কাজটি করলে জাতি এই ক্ষতি হবে, অতএব এটা হওয়া উচিত নয়, কিন্তু আমরা অনেক সময় এই সীমানাটা মানি না, মানতে হবে আমাদের। তবে স্বাভাবিকভাবে আপনারা জাতি প্রত্যাশা করে, আমি নিজেও দেখছি, এটা প্রথমে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সাবেক একজন দায়িত্বশীলের ফেসবুকে প্রথমে বিষয়টা আসে। যেহেতু এটা কোনো ফর্মাল মিটিং ছিল না, এই জন্যে বিএনপিও দেয় নাই, আমরাও দেওয়ার কোনো দরকার মনে করি নাই। আমাদের ভিজিটের মেইন পারপাসটা ছিল একজন অসুস্থ সম্মানিত সহকর্মীকে দেখা। এটি আমাদের নৈতিক একটা দায়িত্বের পর্যায়ে পড়ে, আমরা এটি শুধু পালন করেছি, এর বেশি কিছু না। তবে মিডিয়াগুলা বিভিন্ন বিশ্লেষণধর্মী যে আলোচনা করছেন, আমি পার্টিকুলারলি মনে করি যে এখান থেকে আমাদের পাওয়ার অনেক কিছু আছে। আমি হ্যাপি। আলোচনায় সব জিনিস আমার পছন্দ নাও হইতে পারে, কিন্তু ভালো অনেক জিনিস তো উঠেও তো আসতে পারে সেখান থেকে। সো এগুলাকে আমরা ওয়েলকাম করি। আর একজন যখন কথা বলবে, তখন আমি যা চিন্তা করি সেইভাবে কথা বলবে কিভাবে? উনি যে চিন্তা করে সেইভাবেই তো কথা বলবে। তা আমার তো ওই জায়গা থেকে তার মতামতকে রেসপেক্ট করা উচিত। তিনি যা ভালো মনে করেছেন তাই বলেছেন, আমি যা উপযুক্ত মনে করব তাই গ্রহণ করব। যেটা আমার জন্য উপযুক্ত মনে করতে পারবো না, তা হয়তোবা দুঃখজনকভাবে আমি গ্রহণ করতে পারবো না। এটা তো কেউ আমাকে বাধ্য করবে না। তা আমরা মিডিয়ার এই চর্চাটাকে আমরা অভিনন্দন জানাই। এটা চলতে থাকুক, জাতির জন্য কল্যাণকর। এখান থেকে সবাই যেন ভালোটা গ্রহণ করতে পারি এবং আমরা সবাই মিলেমিশে যেন প্রিয় দেশ গঠন করতে পারি। আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন পরবর্তী সরকারের ব্যাপারে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা। আমরা আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি যে সরকারে যারা আসবে তারা জনগণের সমর্থন নিয়ে আসবে, জনগণের পালস বুঝে আসবে, জনগণও তাদেরকে বুঝে গ্রহণ করবে। আমরা বিচারকে বাধ্য করে দিতে পারি না। আমরা বলে দিতে পারি না যে অত তারিখের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে, তাহলে এটা হবে বিচারের উপর নির্লজ্জ হস্তক্ষেপ, অহেতুক হস্তক্ষেপ। এ অধিকার আমাদের নেই, কিন্তু আমরা দাবি করতে পারি। আমরা মজলুম জনগণ হিসাবে দাবি করতে পারি। দাবির জায়গা আমাদের খোলা। এই দাবি সবাই করে, সকল যুগেই হয়েছে, আমাদেরও দাবি থাকবে। আর আমি এটা বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে। আমি অনেকগুলা কারণও সেখানে বলেছি যে কেন এই ফেব্রুয়ারিকে চয়েস করা যায়। এরপরে এটা কোরআনের আয়াত নয়, বাস্তবায়নের প্রয়োজনে একটু আগাইতে পারে, একটু পিছাইতে পারে। এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয়, তাতে আমার আপত্তি থাকবে কেন? আমার তো আপত্তি থাকার কথা না। আবার যদি এর জন্য আরও একটু সময়ের প্রয়োজন হয়, আমরা 15.5 বছর 16 বছর অপেক্ষা করতে পেরেছি, আরও 1-2 মাস অপেক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। দেশটা আমাদেরই, ভালোর জন্যই আমরা এটা করব। আপনার নেক্সট কোয়েশ্চন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা, অবশ্যই হয়েছে। আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চেয়েছেন কিনা? হ্যাঁ, চেয়েছে। সবাই চাননি, 2-1টা জায়গায় তারা চেয়েছে। আমরা তাদেরকে বলেছি যে আমাদের দেশে এই কেবলমাত্র একটা গণহত্যা হয়ে গেছে, শহীদের মা শিশুরা এখনো কান্নাকাটি করছে, স্ত্রীরা কান্নাকাটি করছে, আহতরা কেউ কেউ এখনো হাসপাতালের বেডে আছে। আমরা জাতি হিসাবে তাদেরকে আমাদের যে করণীয় সেইটাও পুরোপুরি করে উঠতে পারিনি। গোটা জাতি ট্রমাটাইজড। কারণ জুলাই আগস্ট এই সময়টা সরকার কার্যত গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। এই আন্দোলন কোনো একক দলের বা পক্ষের ছিল না, এটা ছিল জনতার আন্দোলন। নেতৃত্বে ছিল আমাদের যুবক যুবতীরা, ইয়াং সোসাইটি, কিন্তু আন্দোলনে সম্পৃক্ত ছিল সারা দেশের জনগণ। অতএব দেশের জনগণের রাজনীতি কার জন্য? রাজনীতি জনগণের জন্য। 2 নম্বর, তারা তো অপার সুযোগ পেয়েছিলেন। তারা একটানা 3টা নির্বাচন তাদের অধীনে করেছেন। সেই নির্বাচনগুলোকে নির্বাচন রাখলেন না কেন? তারা তো নির্বাচনের জান কবজ করেছেন। এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা, তাদেরকে যারা সমর্থন করে, ওরাও নির্বাচনের প্রতি এতটা আস্থা হারিয়ে ফেলেছিল, তারাও ভোট দিতে যায়নি। দিস ইজ ফ্যাক্ট।
তো সেই রকম একটা দলকে এই মুহূর্তেই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা সেটা বিশাল প্রশ্ন। একথা বলার পরে তারা আর কিছু বলেননি, তারা আর পাল্টা জিজ্ঞেস করেনি এইটা কি ওইটা কি, এখানেই তারা থেমে গেছে। এবং রিয়েলিটি সবাইকে মেনে নিতে হবে, দিস ইজ রিয়েলিটি। রাজনৈতিক দল হিসাবে আপনার সামনে দাঁড়িয়েছি, দোয়া করেন যেন দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করে যেতে পারে। আমাদের অবস্থান আমরা ইতিপূর্বে বহুবার বলেছি, এখন আর নতুন করে বলার দরকার নাই, মিডিয়াতে বলেছি। কিছু জায়গা আমরা সুনির্দিষ্ট মেনশন করেছি যেটা ইতিপূর্বে আপনাদের সামনে আমরা দিয়েছি, জাতির সামনে আমরা পেশ করে যাচ্ছি। এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাছে আমরা জমা দিয়েছি। আমাদের সাথে তাদের সেশন হবে। আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। বরঞ্চ অতীতের নির্বাচন, যে নির্বাচনগুলো দেশ এবং জাতির কাছে, বিশ্বের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি, সেরকম হয়তো বা আরেকটি খারাপ নির্বাচন হবে। আমরা ওই নির্বাচন চাই না। হাজার প্রাণের বিনিময়ে, হাজার হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে, রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনে অবশ্যই সংস্কার সাধন করতে হবে। এই সংস্কার কারা করবে? সংস্কারের অংশীজন, প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সংস্কারে যদি সহযোগিতার ঘাটতি থাকে কিংবা সংস্কার যদি না হয়, তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যে দাবি, যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। এই জন্য রাজনৈতিক দলগুলোকে বাস্তবতার জায়গায় এসে অবশ্যই জনপ্রত্যাশা পূরণে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এখানে সংস্কারের সহযোগিতা করতে হবে। 2 নম্বর দাবি যেটা পূরণ করা উচিত, এটি হচ্ছে যারা নিহত এবং আহত হয়েছে, এই খুনের দায় যাদের, তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে, যাতে জাতির আস্থা ফিরে আসে যে খুনিদের বিচার হবে, অপরাধীদের বিচার আমরা পাব। শহীদ পরিবারগুলো যাতে মিনিমাম কনসোলেশন পায়, তাদের আত্মা যাতে প্রশান্তি পায় যে হ্যাঁ, আপনজন ফিরে আসবে না, কিন্তু এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা সেই ন্যায় বিচারটি দেখতে চাচ্ছি এবং এটিও দৃশ্যমান দেখতে চাচ্ছি। আমরা 3 নম্বর বলেছি যেটা হতেই হবে, এটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করতে হবে। আমি জিতে গেলে নির্বাচন সুষ্ঠু, হেরে গেলে দুষ্ট, এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। তবে হ্যাঁ, সেই নির্বাচনটা এমন হতে হবে যে সেই নির্বাচন নিয়ে যাতে সহজে কেউ প্রশ্ন তুলতে না পারে। এই দুইটাই নিশ্চিত করা লাগবে। এই জন্য এখানে অনেক ডায়ালগের প্রয়োজন, অনেক এঙ্গেজমেন্টের প্রয়োজন। এটি সরকারের তরফ থেকে হতে পারে, রাজনৈতিক দলগুলোর নিজস্ব উদ্যোগে হতে পারে, সিভিল সোসাইটিরও দেশ এবং রাষ্ট্রকে দেওয়ার অনেক দায়িত্ব আছে, সেই জায়গা থেকেও হতে পারে। এটা যখন মাল্টিপল জায়গা থেকে হবে, তখন তার একটা পরিবেশ তৈরি হবে। আমরা এই বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আরও অনেক খুঁটিনাটি বিষয় এখানে এসেছে, তারা নির্বাচনের সময় জানতে চেয়েছে। আমরা বলেছি, প্রধান উপদেষ্টা তিনি জাতির সামনে বারবার বলেছেন ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে ইলেকশন অনুষ্ঠিত হবে। আমরা এই সময়টাকে আনুষঙ্গিক প্রস্তুতির জন্য, সংস্কারের জন্য, বিচারের জন্য আমরা মনে করি যে এই সময়টা গ্রহণযোগ্য। কিন্তু এই সময়ের সীমা যেন অতিক্রম করে না যায়, সেই ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখব।
গতকাল আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে আমরা সাক্ষাৎ করেছি। বের হওয়ার পরে আপনারা সাংবাদিক বন্ধুরা এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন। আমি বলেছি যে এই নির্বাচন হতে পারে রোজা শুরু হওয়ার আগে, আগামী ফেব্রুয়ারিতে। আমি আবারও বলছি, এটা তখনই হতে পারে যখন এই শর্তগুলো পূরণ হবে। এই শর্ত পূরণ ছাড়া কিন্তু ওই মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে কিনা আল্লাহই ভালো জানে। এই জন্য আমরা সিনসিয়ারলি যারা চাচ্ছি দেশে জনগণের গণতন্ত্র ফিরে আসুক, তাদের সকলকে আন্তরিক সহযোগিতায় এগিয়ে আসতে হবে। আমরা প্রস্তুত, সকল ধরনের সহযোগিতার জন্য আমাদের দল প্রস্তুত। আমরা আমাদের বন্ধু সংগঠন সবাইকে আহ্বান জানাবো, আসুন সবাই আমরা এগিয়ে যাই। আমাদের কর্মকাণ্ডই প্রমাণ করবে যে আমরা কতটা আন্তরিক এই বিষয়ে। জনগণ তখন দেখতে পারবে, বাস বিবেচনা করবে। আর জনগণের ইচ্ছার উপর আমরা বিষয়টাকে ছেড়ে দিই, আগামী নির্বাচনে কাকে তারা সিলেক্ট করবে। তারা অতীত দেখবে, দলগুলোর ম্যানিফেস্টো দেখবে, বর্তমান কর্মকাণ্ড বিবেচনায় নিবে, নিয়ে ভবিষ্যতে কার কাছ থেকে কি পেতে পারে সেই আশা নিয়ে তারা যে প্রত্যাশা, যে স্বপ্ন অন্তরে লালন করে। আমাদের বীররা জীবন দেওয়ার আগে তারা যে স্লোগান দিয়ে গেছে যে উই ওয়ান্ট জাস্টিস, উই নেভার সাপোর্ট এনি ডিসপেরিটি, সেই রকম একটা সমাজ কারা তাদেরকে উপহার দিতে পারবে, এই বিবেচনার ভার আসুন আমরা সবাই মিলে আস্থা রেখে জনগণের উপর ছেড়ে দিই। লেট বি পিপুল টু ডিসাইড দ্য ম্যাটার, নট উই পিপুল। আমরা এটা বলবো না যে আমাকেই ক্ষমতায় যেতে হবে। আমরা বলবো জনগণের ইচ্ছার আলোকে জনগণ যাদের উপর আস্থা রাখবে তারা দেশ শাসন করবে, বাকিরা বিরোধী দলে বসবে এবং তারা সরকারি দলকে ন্যায়সঙ্গত কাজে সহযোগিতা করবে, অন্যায় এবং জনগণের ক্ষতি হয় এমন সকল কাজে প্রতিবাদ করবে, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে। দিস ইজ ডিউটি অ্যান্ড বিউটি অফ ডেমোক্রেসি। আমরা ইনশাল্লাহ সেদিকে এগিয়ে যাব। আমরা জানি সাংবাদিক বন্ধুদের জন্য এই সময়টা একটু ক্রিটিক্যাল। সারা রাত কাজ করে দিনের বেলা একটু মেশিনটাকে রিচার্জ না করলে কেমনে হবে। এই জন্য একটু বিশ্রামের সময় এটা। এই সময় স্যাক্রিফাইস করে কষ্ট করে আপনারা এসেছেন, আমাদের কথাগুলো শুনেছেন, মনোযোগ দিয়ে শুনেছেন, সহযোগিতা করেছেন এবং আমরা আপনারা সবাই মিলে আমরা, এ দেশ আমাদের, এ জাতি আমাদের। এই জাতি দুইটা সেকশনের কাছে বড়ই প্রত্যাশা রাখে, একটি হচ্ছে রাজনীতিবিদ আর একটি হচ্ছে মিডিয়া জগৎ। এই দুই পক্ষই শুধু তাদের দায়িত্ব চারদিক থেকে জাতিকে দেখা, 4D ডাইমেনশনে দেখা, যাতে কোনো কিছু এসকেপ করে না যায় আমাদের দেখা থেকে। এই দুই পক্ষের বোঝাপড়া এবং পারস্পরিক সহযোগিতা যত শক্তিশালী হবে, প্রিয় দেশ ততই ভালো হয়ে উঠবে এবং বিশ্বের বুকে আমরা একটা মর্যাদাবান জাতি হিসাবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠা লাভ করতে পারব। এমন একটি সোনালী প্রত্যাশা বুকে নিয়ে আমরা আজকের মতো আমাদের এই বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ যেন অপার সম্ভাবনার এই বাংলাদেশকে গড়ে তোলার শক্তি মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। সবাইকে আবারও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার আপনাদের কোনো